আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত সেট 2 সমাধান শেখাবো। আমি তোমাদের এই প্রশ্নপত্রটি খুবই সহজভাবে শেখাবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো, তোমাদের পরীক্ষায় পূর্ণমান 50 এবং সময় 1 ঘন্টা 30 মিনিট থাকতে পারে, বা তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু পূর্ণমান এবং সময়টা কিন্তু কম বা বেশি হতে পারে। তো দেখো, আমি তোমায় দিয়েছি পূর্ণমান 50। এই প্রশ্নপত্রটি কীভাবে সমাধান করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। 1 নম্বরে বলা হয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরকে দেওয়া থাকবে 10টি করতে হবে, তোমরা কিন্তু 10 নম্বর পেয়ে যাবে। দেখো, এখানে 1 নম্বরে বলা হয়েছে বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি কত। তোমরা মনে রাখবে 0 পরে দেখো এই ডান দিকে এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, মানে প্লাস ওয়ালা এগুলো সংখ্যা, এগুলো ধনাত্মক। আর আগেগুলো হচ্ছে ঋণাত্মক, -1, -2, -3। যতটা আমরা এদিকে যাব ছোট বেশি পাবো, ঠিক আছে। আর এদিকে যাচ্ছি বড় পাচ্ছি, তো সব থেকে বড় ঋণাত্মক সংখ্যা কি পাচ্ছি? -1। তো লিখে নেব -1। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে আবৃত দশমিকে প্রকাশ করো। এই সংখ্যাটিকে আবৃত দশমিকে কীভাবে প্রকাশ করতে হবে তোমার মন দিয়ে বোঝো। আমরা কি জানি যে দশমিকের পরে যেই সংখ্যাগুলো আমরা বারবার পাই সেগুলোর মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু বসাতে হয়। তো দেখো কোনগুলো সংখ্যা আমরা বারবার পাচ্ছি, তোমরা খেয়াল করো। এই 9, 3, 5 এই সংখ্যাগুলো আমরা বারবার পাচ্ছি। তো এখন আমি লিখতে পারি 7.2, 9, 3, 5। এই 3টি সংখ্যা বারবার পাচ্ছি। তো প্রথমের সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু এবং শেষ সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিতে হবে। এটার মাথায় বসাতে হবে না, এটার মাথায় বসানো নেই, তবু মনে রাখতে হবে এটার মাথায় আছে। এটা হয়ে গেল। এরপর দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি মাত্র তল বিশিষ্ট ঘনবস্তুটি হলো, একটি মাত্র তল থাকবে। তো এখানে দেখো বৃত্ত, শঙ্কু, চোঙ, গোলক, সেটি হবে 2 নম্বর গোলক। এখানে আমি লিখে নেব অপশন ডি গোলক। এরপর দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে +20 এর বিপরীত সংখ্যা থেকে +13 এর বিপরীত সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল হবে। অপশন দেওয়া আছে, কোনটা হবে? তো দেখো এখানে রাফ করে নিচ্ছি আমি। +20 এর বিপরীত সংখ্যা কী হবে? প্রথমে দেখো এর +20 বিপরীত সংখ্যা, আর দেখো +20 বিপরীত সংখ্যা হবে -20 থেকে, মানে এটা থেকে বলেছে, এটা থেকে +13 এর বিপরীত সংখ্যা। তো এখানে মাইনাসটা ধরে বসিয়ে নিচ্ছি আমি। মাইনাস এর বিপরীত সংখ্যা হবে -13। বিয়োগ করলে কত হবে? তো দেখো এখানে পাচ্ছি -20, মাইনাস মাইনাসে +13, আর এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে -7। অপশান এ হচ্ছে উত্তর। এখানে বসিয়ে নেব এ, -7। এরপর দেখো নেক্সট প্রশ্ন 5 নম্বর। তো দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে 70%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে। কোনটা হবে? দেখো 70%, মানে 70 হবে উপরে, ঠিক আছে, উপরে হবে। আর পার্সেন্টের জন্য কী হবে? নিচে 100। কিন্তু এখানে দেখো এটা কাটারি যাচ্ছে, তার হচ্ছে কত? 7/10। অপশন এ হচ্ছে উত্তর। তো এখানে বসে নিতে পারি যে অপশন এ 7/10। বুঝা গেল? এরপর দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে রশ্মির প্রান্তবিন্দু সংখ্যা। তো দেখো তোমরা মনে রাখবে এটাকে বলা হয় রশ্মি, ঠিক আছে, এটা রশ্মি। এর প্রান্তবিন্দু সংখ্যা হবে 1টি। এটা রশ্মির প্রান্তবিন্দু এখানে হবে, ঠিক আছে, 1টি হচ্ছে প্রান্তবিন্দু। তো লিখে নেব অপশন এ 1টি। এরপর দেখো নেক্সট প্রশ্ন 7 নম্বর। দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাটি হলো।
তো দেখো কোনটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা হবে। এখানে দেখো এটা আবৃত দশমিক সংখ্যাই নয়, এটা আবৃত দশমিক সংখ্যা কিন্তু এটা শুদ্ধ নয়। দশমিকের পরে কিন্তু দেখো মাথায় পৌনঃপুনিক বিন্দু পাচ্ছি না, মানে দশমিক পরে কিন্তু আবৃত দশমিক সংখ্যা শুরু হয়নি। এখন দেখো এটার মাথায় কিন্তু এই দশমিক পরে দেখো এখানে কিন্তু আমি মাথায় পৌনঃপুনিক বিন্দু পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। মনে রাখবে দশমিক পরে যদি আবৃত দশমিক সংখ্যা পেয়ে যাই তখন তাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। আর দশমিক পরে একটি সংখ্যা দুটি সংখ্যা পরে যদি পাই তখন সেটা হয়েছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এখন এটা হচ্ছে উত্তর। এখানে লিখে দেবো সি নম্বর দিয়ে 1.0 মাথায় পৌনঃপুনিক বিন্দু, আর এখানে 6 মাথায় পৌনঃপুনিক বিন্দু। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 8 নম্বর। দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে একই সমতলে অবস্থিত তিনটি অসমাপতিত সরলরেখাংশ সর্বাধিক যতগুলি বিন্দুতে ছেদ করতে পারে তা হলো 1, 2, 3 না 0। মানে একই সমতলে অবস্থিত তিনটি কিন্তু অসমপতিত, ধর এটা তল, তিনটি সরল রেখাংশ, ধরো এটা একটা সরলরেখাংশ, এটা একটা সরলরেখাংশ, দুটো আমি সরলরেখাংশ করলাম, আর একটা ধরো আমি সরলরেখাংশ এইভাবে করে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু কত বিন্দু ছেদ করছে, এখানে কিন্তু দেখো দুটি বিন্দু ছেদ করছে। তো এটা কিন্তু সর্বাধিক হলো না, এখানে বলেছে সর্বাধিক বলেছে, তখন আমি এইভাবে করতে পারি। এটা একটা, ঠিক আছে, তারপরে ধরো এটা একটা, দুটা পেলাম, আরটা ধরো এটা একটা, তিনটা সরলরেখাংশ দেখো সর্বাধিক একটি, দুটি, তিনটি বিন্দুতে ছেদ করতে পারে। তো অপশন সি হচ্ছে উত্তর, তিনটি। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 9 নম্বর। দেখো 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে -10 টাকা লাভ বলতে বোঝায়, মানে ক্ষতি হচ্ছে। তো লিখতে পারি যে 10 টাকা, এটা হবে না, 10 টাকা ক্ষতি হবে। অপশন বি হচ্ছে উত্তর, অপশন বি 10 টাকা ক্ষতি, মানে +10 টাকা ক্ষতি। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 10 নম্বর। 10 নম্বর বলা হয়েছে একটি আয়তঘনর তল সংখ্যা 2টি, 4টি, 6টি না 10টি। আয়তঘন দেখো কেমন হয়, আয়তকারের মতো হবে। ঠিক আছে, আয়তকারের মতো হবে। দেখো আমি একটা আয়তঘন চিত্র অঙ্কন করে দেখাচ্ছি। এর তল সংখ্যা কি হবে তোমাদের বোঝাচ্ছি। দেখো দেখো এটা একটা আয়তঘন। তো এই আয়তঘন দেখো তল সংখ্যা কত হবে, নিচে একটি আছে, ঠিক আছে, আর 4 সাইডে কিন্তু 4টি আছে, 5টি পেলাম, আর উপরে একটি 6টি পেলাম তল সংখ্যা। তো অপশন সি হচ্ছে উত্তর, 6টি। এরপর দেখো নেক্সট প্রশ্ন 11 নম্বর। তোমরা 10টি করতে বলা হয়, তোমরা কিন্তু 10টি করবে, আমি তোমাদের একটি বেশি করে দেখাচ্ছি। 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ অঙ্কন করা যায়, 1টি, 2টি, 3টি না 4টি। তো দেখো কি হবে, অসমরেখ। সমরেখ বললে মানে একই রেখায় অবস্থিত হবে, ঠিক আছে, একই রেখায় অবস্থিত হবে। 3টি অসমরেখ বলেছে, তো ধরো আমি এখানে একটি বিন্দু দিলাম, এখানে একটি বিন্দু দিলাম, আর এখানে একটি বিন্দু দিলাম। দেখো এই 3টি বিন্দু কিন্তু একই রেখায় অবস্থিত নেই, অসমরেখ। তো এই 3টি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ অঙ্কন করা যাবে। দেখো একটি যাচ্ছে, দুটি যাচ্ছে, 3টি যাচ্ছে, আর তো যাবে না। তো অপশন সি হচ্ছে উত্তর, 3টি। বুঝতে পারলে? এরপর দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। 2 নম্বরে বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে দেওয়া থাকবে, 5টি করতে হবে, তোমরা কিন্তু 10 নম্বর পেয়ে যাবে। দেখো 1 নম্বরে বলা হয়েছে 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার 2 প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব হবে। তো দেখো এটা কীভাবে করতে হবে, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি। ধরো এটা একটা রাস্তা, ঠিক আছে, এই রাস্তাতে আমি 2 প্রান্ত সহ, এই প্রান্ত আর এই প্রান্ত সহ কিন্তু
সমান দূরত্বে 15টি গাছ লাগাবো। ধরো এখানে একটি গাছ লাগিয়েছি, আর এখানে একটি গাছ লাগিয়েছি, আবার এখানে একটি গাছ লাগিয়েছি, এখানে লাগিয়েছি, এখানে লাগিয়েছি, এখানে লাগিয়েছি। দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি, ধরো এদিকে 12টি 13 14 আর এখানে ধরো 15। দেখো আমি 15টি কিন্তু সমান দূরত্বে গাছ লাগিয়েছি। তো সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর দুটি গাছের দূরত্ব কত হবে? তো দেখো এই গাছ থেকে এই গাছের দূরত্ব কত হচ্ছে, একটি ফাঁকা জায়গা পাচ্ছি, একটি ফাঁকা জায়গা 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13টি 14টি পাচ্ছি। তো এখন আমি লিখতে পারি, দেখো যে 24 মিটার লম্বা রাস্তার পাশে দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে 15টি গাছের ভিতর ফাঁকা স্থান হবে 14টি। ঠিক আছে, 14টি ফাঁকা স্থান হবে। তো অতএব পরপর দুটি গাছের দূরত্ব হবে, তো দেখো কি হবে, 24টি গাছ, ফাঁকা স্থান পাচ্ছি কত, 14টি। তো এটা আমি কাটারি করে নিচ্ছি, দুটোই কিন্তু দুই দিয়ে কাটা যাচ্ছে, 12 দুগুণে 24 আর 7 দুগুণে 14, 12/7। তো দূরত্ব কি হবে, 12কে 7 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো আমি 12কে 7 দিয়ে ভাগ করে নিচ্ছি। তো 12 ভিতরে আর 7টা বাইরে, 7 1 7, 12 থেকে 7 বাদ দিলে 5, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে 0, 7 7 49, ভাগ যাচ্ছে না, বিয়োগ করে নেবো আমি। দেখো এই 10 থেকে 9 বাদ দিলে 1, ভাগ যাবে না, এখন আমি দশমিক জন্য 0 পাবো। আবার দেখো 7 1 7 আমি বসিয়ে নেব, বিয়োগ করে নেব, 10 থেকে 7 বাদ দিলে 3, দশমিক জন্য 0 নেব। এবার দেখো কি পাচ্ছি, যে 4 7 28 পাচ্ছি, 28। এখন দেখো আমি বিয়োগ করে নেব, বিয়োগ করলে 10 থেকে ধরো 8 বাদ দিলে কি পাচ্ছি, 2 পাচ্ছি। ঠিক আছে, ভাগ যাবে না, দশমিক জন্য আবার 0 পাবো। এবার দেখো 7 দুগুণে 14 পাচ্ছি। ঠিক আছে, 14। এবার 14 পাচ্ছি, বিয়োগ করে নেবো, 10 থেকে 4 বাদ দিলে 6, ভাগ যাবে না, দশমিক জন্য আবার 0 পাবো। প্রত্যেকটা লাইনে একটি করে 0 কিন্তু দশমিক জন্য পেয়ে যাব। তো এখন 7 8 56, বিয়োগ করে নেবো, তো 10 থেকে 6 বাদ দিলে 4, ভাগ যাবে না, আবার কিন্তু দশমিক জন্য 0 নেব। এবার দেখো 5 7 35, 5 7 35 পাচ্ছি। এখন দেখো বিয়োগ করে নেবো, 10 থেকে 5 বাদ দিলে 5। তো এবার দেখো তোমরা খেয়াল করো যে বিয়োগফল 5 পেয়েছিলাম, এখানে বিয়োগফল 5 পাচ্ছি, বোঝা যাচ্ছে মানে এখান থেকে এই 7 থেকে 5 পর্যন্ত এটি কিন্তু বারবার আমরা পেয়ে যাব। তো এখানে কিন্তু ভাগটা কমপ্লিট করে দিলাম, তো এখন আমি সমান দিয়ে লিখতে পারি যে 1.71428 এখান থেকে এই সংখ্যাটি বারবার পাবো, সেই জন্য প্রথমে মাথায় পৌনঃপুনিক বিন্দু এবং শেষের মাথায় পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে উত্তর। তো এখানে লিখব মিটার। ঠিক আছে, তো অতএব লিখতে পারি
যে এটা হচ্ছে পরপর দুটি গাছের দূরত্ব হবে এত মিটার। তো লিখে নিচ্ছি, অতএব পরপর দুটি গাছের দূরত্ব হবে 1.71428 এটার মাথায় পৌনঃপুনি বিন্দু, এটার মাথায় পৌনঃপুনি বিন্দু। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে গুণফল নির্ণয় করো। এটা দিয়ে কীভাবে গুণ করতে হবে তোমার মন দিয়ে বোঝো। তো দেখো তোমাদের কীভাবে গুণ করতে হবে, তোমরা কিন্তু এটিকে আর এটিকে উপর নিচে বসিয়ে গুণ করতে পারো, কিন্তু সেই নিয়মটা সঠিক না। তোমাদের কিন্তু এই নিয়মে অঙ্কটা করতে হবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে। তো দেখো প্রথমে ধরো আমি এই প্রশ্নটি টুকে নিচ্ছি, 72.156 গুণিত 12.16। প্রথমে এই সংখ্যাটিকে আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নিচ্ছি। দশমিক উঠিয়ে দিলে থাকছে এখানে 72156। এবার দেখো এটা দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা ছিল, 3টি শূন্য, গুণ চিহ্ন। এটাকে আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নেব, দশমিক উঠিয়ে নেব, তো থাকছে 1216। দশমিক উঠিয়ে দিয়েছি বলে দশমিকের জন্য 1 বসবে, দশমিক পরে 2টি সংখ্যা ছিল, 2টি শূন্য। এবার দেখো আমরা কি করব, এখানে কাটাকুটি তোমরা করতে হবে না, যদি কাটাকুটি করতে যাও অঙ্কটি কঠিন হয়ে যাবে। তোমরা করবে কি, এটিকে আর এটিকে রাপে গুণ করে নেবে। তো এটিকে যদি রাপে গুণ করি কীভাবে দেখো, তোমরা কিন্তু গুণ করে নেবে, আমি করে নিচ্ছি। আমি কিন্তু রাপে করলাম, এখন তোমাদের করে দেখাতে গেলে অনেকক্ষণ লেগে যেত। তো দেখো 8 7 7 4 1 6 9 6 পেলাম। এবার দেখো নিচে নিচে এটি গুণ করে নেব আমি, তো 1 1 1 পাচ্ছি, এখানে 3টি শূন্য, এখানে 2টি শূন্য। এবার দেখো এখানে যতগুলো শূন্য থাকবে সেই সংখ্যাটি গণনা করে তোমরা কিন্তু এখান থেকে শুরু করে তার আগে দশমিক বসিয়ে নেবে। ভাগের ক্ষেত্রে দশমিক এদিকে সরে, গুণের ক্ষেত্রে দশমিক ডান দিকে সরে। তো দেখো এখানে 5টি শূন্য আছে বলে দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। তো দশমিক এটা কোথাও নেই, তো ভাবতে হবে শেষে আছে। তো দেখো প্রথমে এই সংখ্যাটি বসিয়ে নিচ্ছি, 8 7 7 4 1 6 9 6। 5টি শূন্য ছিল বলে 1 2 3 4 5, এখানে দশমিক বসে যাবে। বুঝতে পারলে? এটা কিন্তু নির্ণেয় গুণফল, এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে সামান্য ভগ্নাংশে পরিণত করো। এই সংখ্যাটি কীভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে আমি প্রশ্নটুকু নিচ্ছি, 3.432, এই দুটোর মাথায় পৌনঃপুনি বিন্দু। কি করতে হয় দেখো, প্রথমে করতে হয় দশমিক বিন্দু আর পৌনঃপুনি বিন্দু উঠিয়ে দিয়ে সম্পূর্ণ সংখ্যাকে উপরে বসিয়ে নিতে হয়। এবার বিয়োগ করতে হয়, পৌনঃপুনি বিন্দু নেই সেগুলো সংখ্যা বিয়োগ করতে হয়। তো দেখো এগুলো সংখ্যা মাথায় পৌনঃপুনি বিন্দু নেই, এগুলো বিয়োগ করতে হবে। এবার নিচে বসে দেখো যেগুলোর মাথায় পৌনঃপুনি বিন্দু আছে সেগুলোর জন্য 9 দেবে, দুটোর মাথায় আছে দুটো 9 দেব। আর পৌনঃপুনি বিন্দুর আগে আর দশমিক বিন্দুর পরে যেগুলোর মাথায় পৌনঃপুনি বিন্দু নেই সেগুলোর জন্য 0 দেবে। দেখো 4-এর মাথায় ছিল না, 0 দিয়েছি, তোমরা কিন্তু দশমিক আগে ধরবে না। এবার এটা আমি বিয়োগ করে নেব। তো দেখো এটা বিয়োগ করলে হবে 12 থেকে 4 বাদ দিলে 8, আর এখানে থাকছে 2, তো 2 থেকে দেখো 3 বাদ যায় না, 12 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে এখানে 9, আর এখানে থাকবে 3, আর এখানে থাকবে 3, আর নিচে থাকছে 9 9 0। এবার দেখো দুটোই কিন্তু জোড় সংখ্যা হচ্ছে, দুটোই কিন্তু 2 দিয়ে ভাগ চলে যাবে। এটাকে যে আমি 2 দিয়ে ভাগ করি, তো 2 দিয়ে ভাগ করে পাচ্ছি 1 6 9 9। এটাকে পাবো দেখো 2 দিয়ে ভাগ করে 4 9 5। এবার দেখো আরও দেখবো এই দুটো কাটারে যাচ্ছে কি যাচ্ছে না, দেখতে পাচ্ছি এটি আর কাটাকাটি যাচ্ছে না। তো 1 6 9 9, নিচে হবে 4 9 5, এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এরপর দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে সরল করো
তো দেখো এই সংখ্যাটি কীভাবে সলভ করতে হবে। প্রথমে প্রশ্নটা টুকু নিচ্ছি আমি, এখানে 18 প্লাস মাইনাস 29। প্রথমে কী করবো দেখো, প্রথমে আমি এই বন্ধনীগুলো উঠিয়ে নেব। তো বাইরে দেখো প্লাস আছে, তো প্লাস প্লাসগুলো প্লাস হয়, তো এখানে 12 বসিয়ে নেব। প্লাস মাইনাস মাইনাস 18, প্লাস মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস 29। এখানে দেখো একটি হচ্ছে যোগওয়ালা আর এই দুটি হচ্ছে বিয়োগওয়ালা, এই দুটো আমি যোগ করে বসিয়ে নেব। 9 8 17, 1 থাকে, 2 1 3 আর 1 4। তো দেখো এখানে হচ্ছে বড় এটি, তো মাইনাস চিহ্ন বসবে, যেটি বড় হয় সেটার চিহ্ন কিন্তু বসে যায়। তো দেখো 7 থেকে 2 বাদ দিলে 5, 4 থেকে 1 বাদ দিলে 3, এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 5 নম্বর। তো দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত চিত্রে 3 জোড়া, ঠিক আছে, 3 জোড়া করে সমান্তরাল এবং পরস্পর ছেদি সরলরেখাংশ খুঁজি। তো এই চিত্রটি থেকে 3 জোড়া করে কিন্তু সমান্তরাল আর পরস্পর ছেদি সরলরেখাংশ খুঁজতে হবে। প্রথমে সমান্তরাল, দেখো সমান্তরাল মানে কি, সমান দূরত্বে দুটি সরলরেখা অগ্রগতি হবে, ঠিক আছে, আর একই দিকে যাবে। তো এখানে দেখো কি পাচ্ছি, এখানে কিন্তু এই এবি একটি সরলরেখা, ঠিক আছে, আর সিডি একটি সরলরেখা দেখো সমান দূরত্বে কিন্তু অগ্রগতি হচ্ছে। তো লিখতে পারি দেখো এইভাবে যে প্রদত্ত চিত্রে 3 জোড়া সমান্তরাল সরল রেখাংশ হলো। তো দেখো কি পাচ্ছি, একটি পাচ্ছি এবি ও সিডি, ঠিক আছে। তোমরা এগুলোর মাঝে কিন্তু এইভাবে চিহ্ন বসিয়ে দিতে পারো, এইভাবে। একটি পেলাম, কমা দিয়ে দেবো। আবার ধরো পেয়ে যাচ্ছি সিডি আর ইএফ, তো বসিয়ে নিতে পারি সিডি ও ইএফ, এইভাবে আমি সরলরেখাংশের চিহ্নটা বসিয়ে নিতে পারি। 2 জোড়া হলো, আর 1 জোড়া করতে হবে, লিখবো ও। আরেকটি ধরো পেয়ে যাচ্ছি আমি, এই দেখো এবি আর ইএফ, এটাও কিন্তু পেয়ে যাচ্ছি, তো বসে নিতে পারি এবি ও ইএফ, ঠিক আছে। এবার দেখো আমি পরস্পর ছেদি সরলরেখাংশ লিখে নেব, মানে পরস্পরকে ছেদ করেছে। তো দেখো এখানে পি কিউ ধরো একটা সরল রেখা, এই সরলরেখা দেখো এম এন একটি সরলরেখা ছেদ করেছে। এখন আমি লিখতে পারি যে এবং প্রদত্ত চিত্রে 3 জোড়া পরস্পর ছেদি রেখাংশ হলো সরল রেখাংশ হলো। দেখো কি হবে, তোমাদের এক্ষুনি বললাম আমি, একটি হবে দেখো পি কিউ সরলরেখা ও একটি হবে এম এন। আবার দেখো পি কিউ এই সরলরেখাকে ছেদ করেছে কি জিএইচ একটি সরলরেখা, দেখো এই জিএইচ লিখে নেব জিএইচ। 2 জোড়া পেলাম, আর 1 জোড়া দেখো ও, লিখতে পারি এম এন। দেখো এই এম এন একটি সরলরেখা, এম এন এই একটি সরলরেখাকে ছেদ করেছে ধরো আর এস, এই দেখো এম এন একটি সরলরেখা একে ছেদ করেছে আর এস, ঠিক আছে।
লিখতে পারি আর এস। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর। 5টি করতে বলে তোমরা 5টি করে নেবে, তোমাদের একটি আমি বেশি করে দেখাচ্ছি। দেখো দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে সমবিন্দু সরলরেখা বলতে কি বুঝি, চিত্র অঙ্কন করো। তো প্রথমে দেখো আমি চিত্রটি অঙ্কন করে নিচ্ছি, তারপর তোমাদের আমি বুঝাচ্ছি। ধরো এখানে আমি একটি চিত্র অঙ্কন করে নিচ্ছি। সরলরেখার কথা বলা হয়েছে, তো সরলরেখার মাথায় কিন্তু তোমরা তীর চিহ্ন দিবে না, কেননা দেখো সরলরেখাংশের মাথায় কিন্তু তীর চিহ্ন হয়। এবার দেখো এইভাবে আরেকটি আমি সরলরেখা টেনে দিলাম। আবার ধরো আমি এখানে আরেকটি সরলরেখা টেনে দিলাম, আর এখানে একটি আমি সরলরেখা টেনে দিলাম। সরলরেখার মাপ কিন্তু নির্দিষ্ট হয়, আর সরলরেখাংশের মাপ কিন্তু নির্দিষ্ট হয় না। তো এখন দেখো এর নাম দিতে পারি, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ। এবার দেখো আমি এর সংজ্ঞাটা লিখে দেখাচ্ছি। লিখব যে যদি তিনের বেশি সরল রেখা একটি নির্দিষ্ট বিন্দু, এই দেখো একটা বিন্দু আছে, নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তখন ওই সরল রেখাগুলিকে সমবিন্দু সরল রেখা বলে। বুঝতে পারলে? এরপর দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3টি করতে হবে, 5টি করতে হবে। 3 নম্বরকে দেওয়া থাকে, তোমরা কিন্তু পেয়ে যাবে মোটে 15 নম্বর। প্রথমে দেখো 1 নম্বরে বলা হয়েছে সংখ্যা রেখায় যোগ করো। তো দেখো +6 আর -11কে সংখ্যা রেখায় যোগ করতে হবে। তো দেখো কীভাবে সংখ্যা রেখায় যোগ করতে হয়। তোমরা কিন্তু প্রথমে অনুমান করে নেবে যে আমাকে ঋণাত্মক দিক না ধনাত্মক দিক বেছে যেতে হবে। এখানে দেখো প্রথমে +6 মানে প্লাস ধনাত্মক দিক যেতে হবে 6 ঘর, আর -11 মানে এই +6 থেকে আবার কিন্তু ঋণাত্মক ঘর দিকে আসতে হচ্ছে, মানে দুই দিকে সমান করলে কিন্তু হয়ে যাবে। তো প্রথমে দেখো এইভাবে তোমরা কি করবে, একটি সংখ্যা রেখা তৈরি করে নেবে। ধরো আমি এখান থেকে এই 16 পর্যন্ত একটা আমি রেখা টানলাম, ঠিক আছে। রেখা টানার পরে দেখো এখানে আমি 1 সেমি দূরত্ব পর পর এইভাবে রেখাটিকে কেটে নেব, সমান দূরত্বে কাটবে, এইভাবে আমি কেটে নিচ্ছি। সমান দূরত্বে কেটে দিলাম। এখন আমি দেখো এইভাবে তোমার এটাকে তীর চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে। এবার তো দেখো প্রথমে কি 6 ধরাতে হবে, ধরো এখানে আমি করে দিতে পারি যে 7 6 5 4, এরপরে 3 2 1, এখানে 0 করব, -1 -2 -3 -4 -5 -6 -7, ঠিক আছে। তো প্রথমে দেখো +6 বসাতে হবে আমাকে। তো +6 আমাকে এই 0 থেকে শুরু করতে হবে, +6 এখানে আছে, এখানে আসতে হচ্ছে। তো দেখো আমি এখান থেকে এই 6 ঘর পর্যন্ত, ঠিক আছে, এই 6 ঘর পর্যন্ত আমি রেখাটি অঙ্কন করে নিচ্ছি, করলাম। এবার আমি এখানে এইভাবে করে দিতে পারি, এইভাবে করে দেওয়ার পরে আমি এখান থেকে এদিকে গেছি, তো এদিকে এই মতো করে দিলাম। এটা হচ্ছে +6,
এবার -11, আমাকে এই 6 থেকে কিন্তু, ঠিক আছে, এই 6 থেকেই আমাকে -11 আসতে হবে। তো দেখো এখান থেকে শুরু করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে আমাকে এখানে আসতে হচ্ছে এইখানটায়। তো আমি এইভাবে এটাকে এই মতো করে দিতে পারি, ঠিক আছে। এবার এটাকে আমি মিলিত করে দেবো, এই রেখাটাকে আমি মিলিত করে দিচ্ছি। আমি এখান থেকে শুরু করে এদিকে আসলাম, আর এটা হয়ে যাচ্ছে -11। এবার দেখো যে আমি 0 থেকে কোথায় এসে পৌঁছালাম। এই 0 থেকে দেখো আমি -5 কাছে এসে পৌঁছেছি। তো এটাই হচ্ছে আমার উত্তর, ঠিক আছে, এটা হচ্ছে আমার উত্তর। তো করতে পারি -5। এখন দেখো আমি লিখে নিতে পারি যে +6, অতএব দিয়ে +6, আর এখানে করব আমি যোগ করতে বলা হয়েছে, যোগ -11 সমান, দেখো কি পাচ্ছি, -5 অ্যান্সার। বুঝা গেল। এরপরে দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে সরল করো। তো দেখো এই অঙ্কটি কীভাবে সলভ করতে হবে তোর মন দিয়ে বোঝো। প্রথমে দেখো এই প্রশ্নটি আমি টুকে নিচ্ছি, 7.8 বিয়োগ 7.8 গুণিত 0.2 ভাগ এখানে 1.2। এখানে দেখো এটা বিয়োগ করলে 0 হয়, কিন্তু তোমরা এটা করবে না, কোনো সময় বিয়োগের কাজ আগে করতে হয় না, আগে গুণের কাজ করতে হয় সরল অঙ্কে। তো প্রথমে এই 7.8 আমি বসিয়ে নেব, বিয়োগ চিহ্ন এটা গুণ করে বসাবো। তাহলে দেখো এখানে আমি গুণ করে নিচ্ছি 0.2, 8 দুগুণে 16, 1 থাকে, 7 দুগুণে 14, আর 1 হচ্ছে 15। গুণ চিহ্ন তোমরা এখানে দশমিক বসাবে না, 0 8 0 7 0 0 হয় গুণ করে। এবার 6 5 এখানে 1 পাচ্ছি, 1 টাকা দশমিক, এখানে 1 টাকা দশমিক, মানে দুটির আগে দশমিক বসে যাবে। পেলাম 1.56, ঘিরে দেবো, এখানে এটা বসিয়ে নেব। এটা বিয়োগ করতে হবে। তো দেখো এটা বড় এটা ছোট, তো 7.8 থেকে দশমিক নিচে দশমিক বসাতে হবে যোগ আর বিয়োগের ক্ষেত্রে। এটি বসাবো আমি এদিক থেকে বসাতে বসাতে এদিক যাব, আর এটা বসাবো এদিকে। উপরে কিছু নেই, তবুও আমাকে 0 নিতে হবে, ফাঁকা থাকলে 0 তোমরা বসিয়ে নেবে। বিয়োগ করব, 0 থেকে 6 বাদ যায় না, 1 ধার নেব, 10 থেকে 6 বাদ দিলে 4। এখানে দেখো 1 ধার দিয়েছি, তো 7 থেকে 5 বাদ দিলে 2, দশমিক বসে যাবে, 7 থেকে 1 বাদ দিলে 6। কি পেলাম? 6.24। এখানে আমি বসিয়ে নিতে পারি ভাগ 1.2। তো দেখো এটা কীভাবে ভাগ করবো তোরা মন দিয়ে বোঝো। তো এখানে আমি 6.24 আর এখানে ভাগ আমি 1.2 বসিয়ে নিতে পারি, এটা ভাগ করব। তো দেখো কীভাবে ভাগ করছি আমি, এটাকে আমি সমান ভাঙাংশে প্রকাশ করে নিচ্ছি। তো উপরে হচ্ছে 6 2 4, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। এটা দেখো আমি গুণ চিহ্নতে প্রথমে উল্টে দিচ্ছি। তো দেখো কী হবে, দেখো উপরে হচ্ছে দশমিক জন্য 1, মানে দশমিক উঠিয়ে দিলাম, আর দশমিক পরে একটির সঙ্গে একটি শূন্য, নিচে হচ্ছে 1 2, ঠিক আছে। এখন দেখো এটা উপরে গুণ করে উপরে বসে নিচ্ছি, নিচে নিচে গুণ করে নিচে বসে নিচ্ছি। আর এরপরে ভাগ করলে কী হবে দেখো, ধরো এটা আমি গুণ করে উপরে বসে নিচ্ছি, 624 আর একটি শূন্য, এটি গুণ করে পেলাম। নিচে হবে 12 12 আর দুটি শূন্য। এখন 0 0 কেটে দিলাম, উপর থাকছে এটি, তো এটা কেটে দিয়ে ভাগ করলে পাচ্ছি 5.2। বুঝা গেল। এরপর দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। তো দেখো এই 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি পঞ্চভুজাকার পিরামিডের তল সংখ্যা ও প্রান্তরেখার সংখ্যা কতগুলি বের করতে বলা হয়েছে। তো দেখো আমি প্রথমে পঞ্চভুজাকার একটি পিরামিড তৈরি করে তল সংখ্যা এবং প্রান্ত রেখার সংখ্যা কতগুলি হয় সেটা বের করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। দেখো পঞ্চভুজাকার পিরামিড দেখতে কেমন হবে। তো দেখো এই মতো করতে পারি, মন দিয়ে বোঝো। প্রথমে তোমরা কি করবে, যে নিচে কিন্তু পঞ্চভুজাকার একটি চিত্র অঙ্কন করবে,
এই হবে, এই হবে, ঠিক আছে। এরপরে এই হবে, এই হবে, আর এই হবে। একটি আমি পঞ্চভুজাকার চিত্র অঙ্কন করলাম। চিত্র অঙ্কন করার পরে দেখো আমি এইভাবে কিন্তু দেখো চিত্রটা কি অঙ্কন করছি, তোমরা মন দিয়ে বোঝো। তো এইভাবে আমি এটাকে আমি মিলিত করে দিচ্ছি, এই হবে আর এই হবে। আর এটা ধরো এখানে মিলিত হচ্ছে, ঠিক আছে। এবার আবার এটা এইভাবে মিলিত হচ্ছে, এটা কিন্তু এইভাবে মিলিত হচ্ছে। এটা একটা পঞ্চভুজাকার পিরামিড হলো, ঠিক আছে। তো এর আমি তল সংখ্যা বের করে নেব। তো লিখতে পারি যে চিত্রটির, ঠিক আছে, চিত্রটির তল সংখ্যা হবে, দেখো কতটি হবে। নিচে একটি তল পাচ্ছি আর চারিদিকে পাচ্ছি 5টি, ঠিক আছে। তো 4টি আর চারিদিকে পাচ্ছি 5টি, তো মোটে হচ্ছে 6টি। চিত্রটির তল সংখ্যা হবে 5টি এবং প্রান্ত রেখা, দেখো প্রান্ত রেখার সংখ্যা হবে। তো দেখো কতটি হবে। প্রান্ত রেখা এগুলোকে বলে, এগুলো রেখা, আর এগুলো হচ্ছে প্রান্ত বিন্দু। তো 1টি 2টি 3টি 4টি 5টি পাচ্ছি, নিচে 5টি আর চারিদিকে পাচ্ছি 5টি, মোটে পাচ্ছি 10টি। বুঝা গেল। এরপর দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে লসাগু নির্ণয় করো। তো দেখো এই সংখ্যাটি কীভাবে লসাগু নির্ণয় করতে হয় তোমরা মন দিয়ে বোঝো। সংখ্যাটিকে তোমরা একসাথে বসিয়ে উৎপাদক করতে পারো বা তোমরা একটা একটা করে বসিয়েও কিন্তু করতে পারো। আমি একসাথে বসিয়ে করে নিচ্ছি। এখানে দেখো প্রথমে দেখবো 4টির সংখ্যায় কী দিয়ে ভাগ যাচ্ছে। তো দেখো এখানে এই 4টির সংখ্যা কিন্তু 3 দিয়ে ভাগ চলে যাবে, করে নিতে পারি। 3 8 24, 3 12 36, 3 15 45, 3 20 60। এবার দেখব এই 4টির সংখ্যা কিছু দিয়ে ভাগ যাচ্ছে না। এখানে দেখো 4টির সংখ্যা কিন্তু কিছু দিয়ে ভাগ যাচ্ছে না। 3টির সংখ্যা দেখবো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না। তো এখানে দেখো 3টির সংখ্যা কিন্তু কিছু দিয়ে ভাগ যাচ্ছে না। তো দেখবো 2টির সংখ্যা কিছু দিয়ে ভাগ যাচ্ছে না। হ্যাঁ, 3টির সংখ্যা চলে আছে, দেখো এখানে 2 দিয়ে চলে আছে। 4 2 8, 6 দিয়ে 12, এটা যাবে, এটা বসে যাবে, এটা হচ্ছে 10 দিয়ে 20। আবার দেখো 3টির সংখ্যা আছে 2 দিয়ে 4, 3 2 6, 15 যাবে না, এটা হচ্ছে 5 দিয়ে 10। এবার দেখো এই 3 দিয়ে কিন্তু আবার 2টি সংখ্যা যাচ্ছে। আমরা জানি কি লসাগুর ক্ষেত্রে 4টির সংখ্যা ভাগ গেলে করে নেব, 4টির সংখ্যা ভাগ না গেলে 3টির সংখ্যা ভাগ গেলেও করে নেব। এরপরে 3টির সংখ্যা যদি ভাগ না যায়, 2টির সংখ্যা ভাগ যদি যায় তবুও কিন্তু করে নিতে পারি। তো এর 2টা বসে আছে, ভাগ যাচ্ছে না। তো 3 1 3, 3 5 15, 5 যাচ্ছে না, 5 বসে যাবে। এবার দেখো 2টির সংখ্যা 5 কিন্তু ভাগ চলে যাবে 5 দিয়ে। তো 2টা বসে যাবে, 1 বসে যাবে, 5 1 5, আবার 5 1 5, আর যাচ্ছে না। তখন লিখতে হবে অতএব নির্ণেয় লসাগু। লসাগুর ক্ষেত্রে সম্পূর্ণটা বসে, ঠিক আছে। যেগুলোতে ভাগ করি সেগুলো বসে আর নিচেগুলোও বসে। তো বসে নেব 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 আর গুণিত 2। একগুলোর বসানোর প্রয়োজন নেই। এখন দেখো এটা আমি গুণ করে নেব। 3 2 6, 6 2 12, 12 3 12 36, 36কে 5 2 10 দিয়ে গুণ করলে হবে 36, মানে 360 দাঁড়াচ্ছে। বুঝতে পারলে। এবার দেখো নেক্সট প্রশ্ন 5 নম্বর। দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো দেখো এই অঙ্কটি পরীক্ষায় প্রচুর পড়ে, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে বুঝবে। দেখো এই অঙ্কটি কী হয়, তোমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, ঠিক আছে। দেখো প্রথমে এই সংখ্যাটি আমি বসিয়ে নেব 0.916।
এটার মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে। আমরা কি জানি কোনো সংখ্যার মাথায় যদি পৌনঃপুনিক বিন্দু থাকে সেটা আমরা যত খুশি বসাতে পারি। তো দেখো 0.916, এটার মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে। তো বলে দেখো এটা আমি আরেকবার বসিয়ে দিলাম, প্রয়োজন পড়লে আরও বসাবো। এখন আমি এইটা কাজ করবো, দেখো 1/121। এখানে দেখো এটা তো ভাগ করে পৌনঃপুনিক বিন্দু বসানো নেই, মানে আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ করা নেই। তো প্রথমে কি করতে হবে, এটা ভাগ করে নেবো আমি। তো উপরটা ভিতরে বসে আর নিচেরটা বাইরে বসে। এখানে তো দেখো ভাগ যাচ্ছে না, তো 0 দিয়ে আমি 0 নেব। আবার ভাগ যাচ্ছে না, 0 দিয়ে 0 নেব। আবার আমি 0 দিয়ে 0 নেব। এবার দেখো এটা আমি ভাগ করে নেব। এই 121কে যদি আমি 8 দিয়ে গুণ করি, ঠিক আছে, তো পেয়ে যাব 968। বিয়োগ করলে এখানে দাঁড়াচ্ছে 2, আর এখানে 3, দশমিক জন্য আবার 0 পেয়ে যাব। আবার ধরো আমি 2 দিয়ে এটা যদি আমি গুণ করে নিই, 242 পেয়ে যাব। তো এখন যদি বিয়োগ করে নিই, এখানে দাঁড়াচ্ছে 8, আর এখানে দাঁড়াচ্ছে 7। ভাগ যাবে না, দশমিক জন্য 0 পেয়ে যাব। এবার দেখো যদি আমি এটাকে 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে পেয়ে যাচ্ছি এটা আমি 726। এটা আমি বিয়োগ করে নেব, 10 থেকে 6 বাদ দিলে এখানে পেয়ে যাচ্ছি 4, আর এখানে পেয়ে যাচ্ছি 5, দশমিক জন্য 0 পেয়ে যাচ্ছি। এবার দেখো আমি 4 দিয়ে করে নেব, 4 দিয়ে এটা পেয়ে যাচ্ছি 484। ঠিক আছে, এবার আমি যদি বিয়োগ করি, এখানে 6 পাচ্ছি, এখানে 6 পাচ্ছি। এরকম পেতে পেতে কিন্তু এটা ভাগটা অনেক দূর চলে যাবে। তখন কি করছি আমি, এখানে 0.008, তারপরে 2, 6, 4 আমি এইটুকু বসিয়ে দিলাম। ঠিক আছে, আর করছি না। এখানে দেখো দশমিক পরে 2, 3, 4, 5, 6, 6টি সংখ্যা পেয়েছি। এখানে আমি 6টি সংখ্যা দ্বারা বসে নিচ্ছি। 6টা বারবার পেতে পারি, তো 4টি সংখ্যা পাচ্ছি, আরেকটি সংখ্যা, 6টি সংখ্যা হয়ে গেল। এবার দেখো এটা দেখো, এই 3/4 মানে 3কে ভাগ করতে হবে 44 দিয়ে। ভাগ যাবে না, 0 দিয়ে 0 নেব। তবুও দেখো ভাগ যাচ্ছে না, 0 দিয়ে 0 নেব। এবার দেখো এটাতে আমি 6 দিয়ে করি, 6 দিয়ে এটা গুণ করে পেয়েছি 264, মানে 44কে 6 দিয়ে গুণ করে পেয়েছি এটা। বিয়োগ করে নেব, 10 থেকে 4 বাদ দিলে এখানে পাচ্ছি 6, আর এখানে থাকছে 3, 10-এর জন্য 0 পাবো। এবার দেখো 8 দিয়ে এটা পেয়ে যাচ্ছি 352। বিয়োগ করে নেব, বিয়োগ করলে এখানে দাঁড়াচ্ছে 8, 10-এর জন্য 0 পাবো। এবার দেখো 1 দিয়ে করে নেব, 44 পাচ্ছি। এবার দেখো 10 থেকে 4 বাদ দিলে 6 পাচ্ছি, এখানে পাচ্ছি 3, 10-এর জন্য 0 পাবো। এবার দেখো এখানে আমি 8 দিয়ে করে নেব, 8 দিয়ে এখানে পাচ্ছি 352। বিয়োগ করে নেব, 10 থেকে 2 বাদ দিলে এখানে পেয়ে যাচ্ছি 8। ঠিক আছে, আর 10-এর জন্য আবার 0 পেয়ে যাব। 10-এর পরে আমি 2, 3, 4, 5 আরেকটা সংখ্যা বের করবো, কারণ এগুলো 6টি করে বসিয়েছি আমি। তো এখন দেখো যদি আমি 1 দিয়ে করি, 1 দিয়ে পেয়ে যাচ্ছি দেখো 44। তো এটি আমি বসে নিচ্ছি। এখানে বসাবো 3/44 সমান পেলাম 0.068181। এখন দেখো 10-এর পরে এখানে 6টি সংখ্যা, 10-এর পরে 6টি সংখ্যা, এখানে 10-এর পরে 6টি সংখ্যা। এটি দেখে বুঝতে পারছি কোনটা ছোট কোনটা বড়। তো এখন আমি ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। অতএব ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়, ছোট কোনটা পাচ্ছি, সবথেকে ছোট পাচ্ছি এটা। দেখো সবথেকে ছোট এটা, মানে এটা বসাবো 1/121। এরপরে তোমরা ছোট দিকে তীর চিহ্ন দিতে পারো বা কমা বসাতে পারো। এরপরে ছোট হচ্ছে এটা, মানে এটা 3/44। এরপরে দেখো এই সবথেকে বড় হচ্ছে এটা, মানে এটা 0.916। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5 নম্বর করে দেওয়া থাকবে, 3টি করতে হয়, তোরা কিন্তু 15 নম্বর পেয়ে যাবে। দেখো 1 নম্বরে বলা হয়েছে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত দিয়ে বিভাজ্য হবে। তো দেখো এটা আমি তোমাদের করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। এখানে বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বললে তোমরা লসাগু করবে, আর বৃহত্তম সংখ্যা বের করতে বললে তোমরা গসাগু করবে। তো প্রথমে দেখো 20, 28, 32 আর 35।
এটিকে আমি এই লসাগু করে নেব। দেখো এখানে লসাগুর ক্ষেত্রে কিন্তু 4টে সংখ্যা ভাগ যাচ্ছে না, তো এখানে 3টে সংখ্যা ভাগ চলে যাবে। 10 দিয়ে 20, 14 দিয়ে 28, 16 দুগুণে 32, এটা যাচ্ছে না, বসে যাবে এটা। এখন দেখো আমি আবার এটিকে 7 দিয়ে করে নিচ্ছি, ঠিক আছে, 7 দিয়ে চলে যাচ্ছে, কমপক্ষে 2টি সংখ্যা যাচ্ছে, 10 বসে যাবে। 7 দুয়ে 14, এটা যাচ্ছে না, বসে যাবে। আর এটা হচ্ছে 5 7 35। এখানে দেখো আবার 3টি সংখ্যা কিন্তু চলে যাচ্ছে 2 দিয়ে, তো 2 দিয়ে করে নিতে পারি। 5 দিয়ে 10, 2 একে 2, 8 দুগুণে 16, আর 5টা যাচ্ছে না, তো বসে যাবে। এখন দেখো 5 দিয়ে চলে যাচ্ছে 2টি সংখ্যা, তো 5 একে 5, 1 যাচ্ছে না, 8 যাচ্ছে না, আর এখানে হচ্ছে 5 একে 5। তো লসাগু কি পাচ্ছি দেখো, অতএব লসাগু লসাগু পাচ্ছি 2 গুণিত 7 গুণিত 2 গুণিত 5 গুণিত 8, এটি গুণ করে পেয়ে যাচ্ছি 1120। তো এখানে দেখো এটা পাচ্ছি, তো বলেছে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে। প্রথমে এটাকে আমি এটা দিয়ে ভাগ করব। তো দেখো 5834কে আমি 1120 দিয়ে ভাগ করব। এখানে দেখো এটা 5 দিয়ে যদি আমি গুণ করি, এটা পেয়ে যাচ্ছি 5600, বিয়োগ করলে এটা দাঁড়াচ্ছে এখানে 4, এখানে 3, আর এখানে 2। তো দেখো এই এই সংখ্যাটি কিন্তু বিয়োগ করতে হবে আমাকে, ঠিক আছে। এখন লিখে নেব আমি যে অতএব 20, 28, 32 ও 35 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো সমান। তো দেখো এই বড় সংখ্যাটি মানে এটা বসিয়ে নেব আমি 5834, এখান থেকে বিয়োগ করে নেব 234, ঠিক আছে। তো সমান এখানে দাঁড়াবে, দেখো এটা যদি বিয়োগ করে দিই আমি, এখানে দাঁড়াচ্ছে 5600। এটা কিন্তু উত্তর না, তো উত্তর হচ্ছে এটা। তো এখন লিখতে পারি, ধরো আমি অতএব যে 234 সংখ্যাটি বিয়োগ করলে 28, 20, 28, 32, 35 দিয়ে বিভাজ্য হবে। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা এতজন হলে এখন জনসংখ্যা কত রয়েছে হিসাব করি। মানে এটা কিন্তু আগে ছিল, তো লিখতে পারি যে রসুলপুর গ্রামে আগে জনসংখ্যা ছিল 775 জন। তো দেখো লিখতে পারি যে 775 জনে বৃদ্ধি হয়েছে, অতএব জনসংখ্যা এই 775 জনে জনসংখ্যা 12% বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। অতএব লিখতে পারি এটা 775 হবে, 775 জনে জনসংখ্যা 12% বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। তো অতএব 775 জনে মানে এর মানে গুণ চিহ্ন 12%, পার্সেন্টের জন্য নিচে 100 হবে, এখানে আমি 100 বসিয়ে নেব। এবার দেখো কাটারি করে নিচ্ছি আমি,
এটাকে আমি 25 দিয়ে কাটলাম, এটাকে কাটলাম 25 দিয়ে, মানে ভাগ করলাম, 4 পেলাম, আবার 3 4 12 পেলাম, দাঁড়াচ্ছে এখানে 31, এখানে 3, তো সমান এখানে পেয়ে যাচ্ছি আমি 31কে 3 দিয়ে গুণ করলে 93 জন, মানে 775 জনের জনসংখ্যা 12% বৃদ্ধি হয়েছে এতজন। তো এবছর দেখো লিখবো, এবছর 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 জনসংখ্যা জনসংখ্যা রয়েছে জনসংখ্যা রয়েছে সমান, আগে ছিল 775, বৃদ্ধি হয়েছে 93 জন, সমান দেখো এটা যোগ করে পেয়েছি 868 জন। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমাদের ক্লাসে 30 জন ছাত্রের ওজন দেওয়া হলো, এই তথ্যগুলি সাজিয়ে ট্যালিমার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। তো দেখো এটা কীভাবে করতে হবে, তোমাদের আমি খুবই সহজে শিখে দিচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো আমি প্রথমে একটি তালিকা তৈরি করে নিচ্ছি, কীভাবে করতে হবে তোমার মন দিয়ে বোঝো। এইভাবে আমরা কিন্তু ছোট ছোট ঘর তৈরি করে নেব। এইভাবে আমি একটি কিন্তু তালিকা তৈরি করলাম। তালিকাতে আমি লিখে নেব যে এখানে ওজন লিখব, প্রথমে ওজন, ঠিক আছে, আর এখানে লিখব ট্যালি মার্ক, আর এখানে লিখব ছাত্র সংখ্যা। দেখো আমি কীভাবে সাজাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে পাচ্ছি কি 32, তো এখানে 32 ওজনটা বসিয়ে নেব। তো দেখো 32 ওজনটা কতজন ছাত্রের আছে, একজন ছাত্রের 32 ওজন আছে, দুইজন, তিনজন, চারজন ছাত্রের কিন্তু 32 ওজন আছে, ঠিক আছে। তো এই 4জন ছাত্র দেখে কিন্তু আমি ট্যালি মার্ক বসিয়ে নেব। তো দেখো কি হবে, ট্যালি মার্কে হবে এইভাবে 4টি কিন্তু রোমান হরফে দাগ হয়ে যাবে। এবার 32-এর কাজটা হয়ে গেছে। এবার দেখো 37 দেখো কতজন ছাত্রে কিন্তু ওজনটা আছে। 37 1টি, 2টি, 3টি, 4টি, 5টি পাচ্ছি। তো এখানে আমি 37 বসিয়ে এখানে আমি 5 বসিয়ে নেব। দেখো এটা কীভাবে ট্যালি মার্কের হিসাবে বসাবো, তোমরা কী করবে 1 2 3 4 এভাবে বসিয়ে নেবে, বসিয়ে নেওয়ার পরে এইভাবে কিন্তু কেটে দেবে, 5 হয়ে গেল, এটাই নিয়ম। এবার দেখো 34 আছে, তো 34 দেখবো কতজন ছাত্রের এটা ওজনটা হবে। তো দেখো 1 2 3 4, 4জন ছাত্রের পাচ্ছি। এখানে আমি 34 4 লিখবো আর ট্যালি মার্ক 1 2 3 4। এবার দেখো 32 হয়ে গেছে, 37 34 হয়ে গেছে, 37 থেকে 35 দেখবো। দেখো 35টা কজন ছাত্রের ওজন আছে, 1 2 2 3 3 4 5, 5জন আছে। তো এখানে লিখবো আমি 35, 5জনের 5 লিখে নেবো, এখানে করবো 1 2 3 4 এই 5। বুঝতে পারলে? এবার দেখো 35টার পরে দেখো 36 দেখবো কজন ছাত্রের ওজন আছে। তো দেখো 36 1 2 3 4 5, 5 পাচ্ছি, এখানে আমি 36 5 লিখে নেব, এখানে ট্যালি মার্ক 1 2 3 4 5। এবার দেখব 36-এর পরে দেখো 39 কজন ছাত্রের হবে। এটা দেখো 1 জনের পাচ্ছি, এখানে 39, এখানে 1জনের পাচ্ছি, এখানে 1টি বসাবো আমি। এবার 39-এর পরে দেখো 40
2 দুজনে পাচ্ছি, তো এখানে আমি 2 লিখে নেব। 40 দুইজনের, ট্যালি মার্ক হচ্ছে 2টি। এবার দেখো 40-এর পরে 33, দেখো কতজন ছাত্রের হবে? 1 2 দুইজন ছাত্রের। 33 ওজনটা হচ্ছে 2জন ছাত্রের, 2টি এখানে আমি ট্যালি মার্ক বসিয়ে নেব। এবার দেখব 31 দেখো একজন ছাত্রের আছে ওজন, তো 31 এখানে 1 বসিয়ে নেব, এখানে ট্যালি মার্ক 1টি বসিয়ে নেব। এবার দেখো 31-এর পরে 38, 1 একজনে পাচ্ছি, এখানে আমি 38 বসিয়ে নেব। তো দেখো 38 যে পেলাম, তো এখানে আমি 38টা একজনে পেলাম 1 বসিয়ে নেব, এখানে কিন্তু 1 বসিয়ে নেব, মানে 1টি ট্যালি মার্ক বসিয়ে নেব। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।